গুলো মানে সচিবালয়কে কেন্দ্র করে যা কিছু হচ্ছে, সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সরকার তিনি রাতারাতি সংস্কার আনবেন, এটি কল্পনা করা যায় না। এটা উনার অনভিজ্ঞতার ফলে উনি খুব দ্রুত তাড়াতাড়ি ভালো কাজ করতে চেয়েছেন। এবং এখানে আরেকটা বিষয় আজকে আমি এই ভিডিওটা করার আগে দেখলাম যে মিস্টার ফিদেল ক্যাস্ট্রো, আপনারা ফিদেল ক্যাস্ট্রো নাম জানেন যে পৃথিবীর যে কজন গত ২-৩০০ বছরের মধ্যে সফল বিপ্লবী, যিনি বিপ্লব করেছেন, গেরিলা যুদ্ধ করেছেন এবং যুদ্ধ জয় করার পর একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন এবং রাষ্ট্র পরিচালনা করেছেন। তার একটা কথা হলো যে বিপ্লবীরা যদি অতি বিনয়ী হয়ে পড়ে, তাহলে প্রতি বিপ্লবীরা নিষ্ঠুর আচরণ শুরু করে। আবার বলছি, বিপ্লবীরা যদি অতি বিনয়ী আচরণ করে, তাহলে প্রতি বিপ্লবীরা নিষ্ঠুর আচরণ করে। কাজেই আমাদের এই যে আগুন লাগছে, সচিবালয়ে আগুন লেগেছে এবং দেখলাম যে সত্য মিথ্যা জানি না যে আপনার মিন্টু রোডের ওই এলাকাতে যে সচিব কলোনি আছে, যেখানে সচিবরা থাকেন, সেখানেও কে বা কারা আগুন লাগিয়ে দিয়েছে। তো এই জিনিসগুলো মানে যে সিন্ডিকেট, দুর্নীতিবাজ সিন্ডিকেট, যারা চাচ্ছে না সম্পদের হিসাব দেওয়ার জন্য, যারা চাচ্ছে না যে তাদেরকে নিয়ে যে কমিশন করা হয়েছে সেটা কাজ করুক, তারা করলো না করলো না, এটা নিয়ে প্রথমত তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তি দরকার, ১। ২ নম্বর হলো যে এখানে যারা উপদেষ্টা এসেছেন, তো তাদের সবার ব্যাপারে কিন্তু আমাদের অনেকের আপত্তি আছে। আওয়ামী লীগের আপত্তি আছে, বিএনপির আছে, জামাতের আছে, সবারই আপত্তি আছে, মোরাললি আছে। এখানে অ্যাবসলিউটলি ডক্টর মোহাম্মদ ইউনূস থেকে শুরু করে একেবারে তার অফিসের প্রেস সেক্রেটারি থেকে শুরু করে সবার বিরুদ্ধে কিন্তু বিস্তর অভিযোগ আছে বিভিন্ন মহলের। তো এটা কারো ব্যক্তিগত অপছন্দ হতে পারে, কারো হয়তো এমনি চোখ টাটাচ্ছে দেখতে। তবে এক্ষেত্রে সবচেয়ে বেশি চোখ টাটাচ্ছে কয়েকজন লোককে নিয়ে। ১ নম্বর হলো ডক্টর আসিফ নজরুল। তাকে নিয়ে ভীষণ রকম দেশে বিদেশে অসম্ভব চুলকানি হচ্ছে। তারপরে রেজওয়ানাকে নিয়েও কিন্তু কম হচ্ছে না। তো রেজওয়ানার পরে সবচেয়ে বেশি হলো ২ জন তরুণ যারা সমন্বয়ক ছিলেন, যাদেরকে মন্ত্রী পদমর্যাদায় দায়িত্ব দেওয়া হয়েছে এবং একজনকে তো যিনি একজনের নাম বোধহয় নাহিদ ইসলাম আর একজনের নাম আসিফ মাহমুদ। একজনকে তো সবচেয়ে বড় মন্ত্রণালয়, স্থানীয় সরকার, যেটিকে এলজিআরডি মিনিস্টার বলা হয়, যেটি সাধারণত ক্ষমতাসীন দলের যিনি জেনারেল সেক্রেটারি হন তাকে দেওয়া হয়। তো সেই মন্ত্রণালয় দেওয়া হয়েছে। তো এই দুজনকে কেন্দ্র করে বেশিরভাগ মানুষের চোখ টাটাচ্ছে। এই বয়স অল্প, এত অল্প বয়স এত বড় দায়িত্ব কী দেওয়ার দরকার ছিল? এদের জীবনটা খেয়ে দেওয়া হলো, এরা কী করছে? এদের ভুল ভ্রান্তি মানে ধরে ধরে এদেরকে গালাগাল করে শেষ করে দেওয়া হচ্ছে। কিন্তু বাস্তবতা হলো যে কয়জন উপদেষ্টা এই গত ৪ মাসে পারফর্ম করেছেন, আমি যদি নম্বর দিতে বলেন তাহলে আমার কাছে মনে হয় যে দৃশ্যমান যোগাযোগ খাতে যিনি আছেন ফাউজুল করিম, ওনার কর্মকাণ্ড, কথাবার্তা, অ্যাক্টিভিটিস সবকিছুকে আমার কাছে আপ টু দ্য মার্ক মনে হচ্ছে। দ্বিতীয়ত মিডিয়াকে ফেস করা ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব আছেন। তিনি কি করছেন না করছেন সেটা পরের ব্যাপার, বাট তিনি মুভমেন্ট করছেন, প্রচুর ঘোরাফেরা করছেন, মিডিয়ার সাথে কথাবার্তা বলছেন এবং তার হাঁটাচলা দেখে মনে হচ্ছে তিনি কিছু একটা করার চেষ্টা করছেন। আর নীরবে নিভৃতে সত্যিকার অর্থে সাউন্ডলেস যে কাজ করে যাচ্ছেন এই ২ তরুণ, অর্থাৎ আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম। তো এই যে যেখানে আগুন লাগানো হয়েছে সেখানে মূলত এই ২ জনের অফিস রয়েছে। যুব ক্রীড়া মন্ত্রণালয়ের অফিস আছে, এলজিআরডি মিনিস্টারের অফিস রয়েছে এবং সেখানে তাদের নথিপত্র, ফাইলপত্র পুড়িয়ে দেওয়া হয়েছে। এই গেল একটা বিষয়। তো এটা সরকারের এই ২ জন লোকদেরকে যারা পছন্দ করেন না, তো এই ২ জন লোকদেরকে যারা পছন্দ করেন না, তাদের ক্ষেত্রে এটা হলো কিনা এটা একটা দেখার বিষয়। এরপরে যেই কথাটা বলতে হয় সেটা হলো যে আওয়ামী লীগের যারা লোকজন রয়েছেন, তারা তো সঙ্গত কারণে ক্ষতিগ্রস্ত। তারা বিভিন্ন জায়গাতে তাদের এজেন্ট আছে, তাদের এই সমস্ত কাজে প্রচণ্ড রকম দক্ষতা, অভিজ্ঞতা আছে। আপনি চিন্তা করেন আজ থেকে কত বছর আগে সেই হোটেল সোনারগাঁয়ের শেরাটনের সামনে বিআরটিসির একটা বাস গান পাউডার দিয়ে পুড়িয়ে দিয়ে সেই ১৭ জন না ১৮ জন মানুষকে জীবন্ত অগ্নি দগ্ধ করার যে ইতিহাস কারা করেছিল?
লগি বৈঠা যে দুর্বিষহ স্মৃতি কারা করেছিল। কাজেই আপনি তাদেরকে সারা বাংলাদেশে আ তাদেরকে মামলায় ফাঁসিয়েছেন, তাদেরকে দৌড়ের উপর রেখেছেন। তাদের যে উজিরে আজম, তারা যাকে প্রধানমন্ত্রী হিসেবে শুধু নয়, তাদের যাকে বলা হয় আপন মায়ের মতো আ মানে তারা যাকে মাথায় করে নাচে, তাকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছেন বা সে পালিয়ে গেছে। আবার তাকে ধরে আনার জন্য চেষ্টা করছেন। কাজেই এই যে প্রতিবিপ্লব, তারা যে চেষ্টা করবে না, তারা যে চেষ্টা করবে না এবং তারা যে এই অপকর্ম করবে না, এটা তো আপনি উড়িয়ে দিতে পারেন না। কোনো অবস্থাতে উড়িয়ে দিতে পারেন না। এটাই হলো একটা বিষয়। এরপরে যেটি আছে সেটি হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই কর্মকাণ্ড গত ৪ মাসে হয়তো অনেকের পছন্দ হয়নি। সরকারের মধ্যেই দেখা যাচ্ছে যে কেউ হয়তো প্রধান উপদেষ্টা হতে চান, কেউ হয়তো এই উপদেষ্টাদেরকে বাদ দিয়ে আবার নতুন কিছু করতে চান। ফলে তারাও কিন্তু বসে নেই। এরপরে আমরা এখন জানতে পারছি সীমান্তে নতুন একটা রাষ্ট্র হচ্ছে এবং আ সেই রাষ্ট্রের গঠনে অর্থাৎ মায়ানমারের যে আরাকান আর্মি, সেই আরাকান আর্মি যে নতুন রাষ্ট্রটি সেখানে তৈরি করছে, তার পেছনে ভারতের হাত আছে। তার পেছনে যাকে বলা হয় চীনের হাত আছে। আবার বাংলাদেশের চট্টগ্রামকে আলাদা করে ভারত, আমেরিকা সবাই মিলে একটা খ্রিস্টান রাষ্ট্র করতে চাচ্ছে। এই চক্রান্ত ১০-১২ বছর আগের থেকেই হচ্ছে, প্রচণ্ড হচ্ছে। তো তারা এই বাংলাদেশের যে বর্তমান সরকারকে বিব্রত করার জন্য যে অপকর্ম করছে না, এটাও তো বলা যাচ্ছে না। তো এই টোটাল বিষয়গুলো এরপরে আবার কেউ হয়তো প্রতি বিপ্লবের কথা বলছেন, কেউ হয়তো সামরিক শাসনের কথা বলছেন। নানা রকম মানে এখন মার্কেটটা এতটা ঘোলাটে, আ সেই জিনিসগুলো কিন্তু আমাদেরকে কগনিজেন্সে আনতে হবে এবং আমরা যদি সাধারণ জনগণ এই সময়টাতে রাস্তায় না নামি এবং এই সময়টাতে যদি আমাদের জাতীয় সম্পদ, সরকারকে সমর্থন করার দরকার নাই, কিন্তু আমাদের জাতীয় সম্পদ রক্ষা করার জন্য আমাদের বক্তব্য হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে পছন্দ হচ্ছে না, কাউন্টার বিপ্লব করতে চান, বাপের বেটার মতো সামনে আসেন, রাস্তায় আন্দোলন করেন, পুলিশের সামনে দাঁড়ান, আর্মির সামনে দাঁড়ান, তারপরে সমন্বয়কদের সামনে দাঁড়ান। কিন্তু সচিবালয়ে ঢুকে আপনি ফাইল পোড়াবেন, তারপরে অস্ত্র লুট করবেন, ওখানে গিয়ে খুন করবেন, খারাপি করবেন, সাধারণ ছাত্রদের গলা কেটে আপনি সামনে ফেলে দিবেন। এই জিনিসগুলো এটা অত্যন্ত কাপুরুষোচিত। প্রচণ্ড রকম কাপুরুষোচিত। এটা কোনো অবস্থাতেই মেনে নেয়া যায় না। কিন্তু এই ঘটনাগুলো ঘটছে। এবং সবচেয়ে ভয়াবহ যে বিষয়টা সেটা হলো আমাদের অনেকগুলো আদালতে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা চলছে। জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে মামলা চলছে। আইন মন্ত্রণালয়ের আনিসুল হকের বিরুদ্ধে মামলা চলছে। সালমান এফ রহমানদের বিরুদ্ধে মামলা চলছে। এবং এখানে সবচেয়ে যে বড় দুর্নীতির যে সেক্টরটি, সেই সেক্টরটি হলো আইসিটি মিনিস্ট্রি এবং টেলিযোগাযোগ মিনিস্ট্রি। টেলিযোগাযোগ অর্থাৎ ডাক এবং টেলিযোগাযোগ যে মন্ত্রণালয়, এই মন্ত্রণালয়ের মাধ্যমে যত ভিওআইপির যে কাজগুলো হয়েছে, গ্রামীণ ফোন থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত টেলিকমিউনিকেশন কোম্পানির সাথে তাদের যে অর্থনৈতিক লেনদেন, তারপরে সে সাইবার অপটিক্যাল বা কেবল নিয়ে যে দুর্নীতি, এরপরে বঙ্গবন্ধু স্যাটেলাইটে পাঠানো থেকে শুরু করে হাজারো রকম দুর্নীতি এবং এই যে নগদ যে কোম্পানিটা করেছে সেটার দুর্নীতি, ডাকঘর সঞ্চয় ব্যাংকে যে হাজার কোটি টাকার যদি দুর্নীতি থাকে সেই দুর্নীতি, সব মিলিয়ে টেলিযোগাযোগ, ডাক এবং টেলিযোগাযোগ মন্ত্রণালয়। এই মন্ত্রণালয়ের আবার উপদেষ্টা ছিলেন জনাব সুজীব ওয়াজেদ জয় এবং যার ব্যাপারে প্রতি মাসে এত টাকা দেওয়া হয়, এই ব্যাপারে একটা কথা বলতে গিয়ে লতিফ সিদ্দিকী চাকরি হারালেন এবং আরো অনেক কিছু। তো সেই মন্ত্রণালয়টা ওখানে। এরপরে যেটা পলকের মন্ত্রণালয় হলো আইসিটি মন্ত্রণালয়। সেই আইসিটি মন্ত্রণালয়কে কেন্দ্র করে বাংলাদেশের সবচেয়ে বেশি বিনিয়োগ হয়েছে সেই গত ১৫ বছরে এবং বেশি লেনদেন হয়েছে কিন্তু এই আইসিটি সেক্টরে। তো কাজেই এই দুর্নীতিগুলো যদি আপনাকে প্রমাণ করতে হয় তাহলে তো ফাইল লাগবে, নথি লাগবে, কাগজ লাগবে। তো সেগুলো যদি পুড়িয়ে দেওয়া হয় তাহলে তো আসলে এই বিচারটা থমকে যাবে এবং যেভাবে আগুন লেগেছে ওই বিল্ডিংটা আপনারা দেখেছেন কিনা, এক মাথা থেকে আরেক মাথায় ওভাবে আগুন লাগার কথা নয়। এটা একবার 100% আ নিশ্চিত যে ওখানে কে বা কারা সংঘবদ্ধভাবে প্ল্যান করে meticulously প্ল্যান করে দীর্ঘদিন পরিকল্পনা করে নিরাপদ একটা সময়, মানে যেদিন সরকারি বন্ধ, ২৫ তারিখ সরকারি বন্ধ, সেই সময়টাতে গভীর রাতি এবং এমন একটা রাতি, ভোর রাতে যখন মানুষ গভীর ঘুমে আচ্ছন্ন, ঠিক সেই সময়টাতে সেখানে যে কাণ্ড,
ঘটানো হয়েছে, এটা আমাদের জন্য একটা জাস্ট অ্যাসিড টেস্ট। এটা যদি আমরা প্রতিহত করতে না পারি, এটার বিরুদ্ধে যদি কোনো ব্যবস্থা নিতে না পারি, ২ দিন পরে আপনার আমার ওখানে তো সচিবালয়ে আগুন লেগেছে। আপনার আমার কপালে আগুন লাগবে। পেটের মধ্যে আগুন লাগবে। পেটের নাড়ি-ভুড়ি বের হয়ে যাবে আগুনের যন্ত্রণায়। আপনি পরিবার-পরিজন সহ এই ঢাকা শহরে আপনি যে ময়লা আবর্জনা খাবেন ডাস্টবিনে গিয়ে, সেই ডাস্টবিন আপনি খুঁজে পাবেন না। কেননা কুকুর এবং মানুষের মধ্যে সেই ডাস্টবিনের ময়লা নিয়ে সেই লড়াই লেগে যাবে এবং এটা আশ্চর্য ঘটনা নয়। মানবজাতির ইতিহাসে এইরকম ঘটনা বহুবার, বহুক্ষণে ঘটেছে। কাজেই সাধু সাবধান, সরকারের যারা কর্তা ব্যক্তি আছে তাদেরকে স্বনির্বন্ধ অনুরোধ, সর্বোচ্চ চেষ্টা করুন এবং যারা কালপ্রিট এই ঘটনার সাথে জড়িত ডাইরেক্ট ক্রস ফায়ারে দিয়ে দিন। কোনো রকম কথা নেই, প্রকাশ্য একদম ফায়ারিং স্কোয়াডে দিয়ে দেন। কোনো রকম কে মানবাধিকার কমিশন কি বলল, জাতিসংঘ কি বলল, আমেরিকা কি বলল, ডাজ নট ম্যাটার। এই ঘটনার সাথে যারা জড়িত এবং প্রমাণিত তাদেরকে প্রকাশ্যে ক্রস ফায়ারে দিয়ে দেন, একদম ফায়ারিং স্কোয়াডে দিয়ে দেন এবং জাতি দেখুক কতদানে। এমনকি এদেরকে যদি রাস্তার উপর ফেলে এদের উপর ট্যাঙ্ক চালিয়ে দেওয়া হয় তবুও মানুষ অখুশি হবে না।